আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মহাতারকাদের বিদায় মিছিলে অগ্নিপরীক্ষায় মেসি, রাত 10টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর, চোখের জলে বিশ্বকাপের মঞ্চ ছাড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো, বাদ পড়ল যুক্তরাষ্ট্র। মানিকগঞ্জে গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী জানালেন, সেনাবাহিনীর ওপর জনগণের গভীর আস্থা আছে, জাতীয় সংকটে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান। 2 বছর পর আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হল মালয়েশিয়ার শ্রম বাজার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। খুব শীঘ্রই কর্মী পাঠানোর সিদ্ধান্ত, মার্কিন রাষ্ট্রদূতের সাথে বাণিজ্য নিয়ে বৈঠক। চীনের সহায়তায় 6 মাসের মধ্যে তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শুরু, সংসদে পানি সম্পদ মন্ত্রী। ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার। সংবিধান সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে স্পিকারের কাছে 11 দলীয় ঐক্যের স্মারকলিপি। গণভোটের রায় বাস্তবায়নে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি। এবং জুলাই নিয়ে কটূক্তি ফৌজদারি অপরাধ নয়, ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগকে কার্যক্রম না চালানোর পরামর্শ। অর্থ সংকটে প্রায় স্থবির জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সেনাবাহিনীর ওপর জনগণের গভীর আস্থা রয়েছে। আগামীতে যে কোনো জাতীয় সংকট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানিকগঞ্জের সিঙ্গাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে গিয়ে সেনা সদস্যদের এমন নির্দেশনা দেন তিনি। সিঙ্গাইরে 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8ম বিডের প্রশিক্ষণ এলাকায় হঠাৎ করেই উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পুরো এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন, সেনাবাহিনীর কৌশলগত প্রস্তুতি এবং একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী গ্রীষ্মকালীন প্রশিক্ষণে সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। এ সময় তারেক রহমান সেনা বাংকারে নেমে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন এবং সৈনিকদের খোঁজ খবর নেন। পরে তিনি মাঠ পর্যায়ে প্রস্তুত খাবার গ্রহণ করেন এবং চা চক্রে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মাহমুদ তারিক এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল পিয়ারে লাক্রোয়ার্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় বিনিয়োগ অব্যাহত রয়েছে। শান্তিরক্ষা মিশনের প্রস্তুত 2 পুলিশ ইউনিটের দক্ষতা যাচাই দ্রুত সম্পন্ন করতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় শ্রম বাজার খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সিলেটে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই তথ্য জানান মন্ত্রী। আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্য সহ সব দেশে শ্রম বাজার খুলে যাবে। জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, সৌদি আরবে শ্রম বাজার পর্যায়ক্রমে উন্মুক্ত হবে বলে জানান তিনি। পরে সিলেটের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলো। আমি তাকে তাদের বড় বড় ইন্ডাস্ট্রি গুলাকে, এখানে অনেকগুলো স্টোন আছে, বিভিন্ন ধরনের আছে, যদি ইনভেস্টর হিসাবে আসে আমরা প্রোভাইড করব। তারাও আগ্রহ প্রকাশ করেছে, দেখা যাক সে আমার নির্বাচনী এলাকা সে ভিজিট করবে। আগের সরকারের স্বার্থবিরোধী চুক্তির বৃত্ত ভেঙে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করেছে বর্তমান সরকার। কথা জানিয়েছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরে যার ইতিবাচক এবং সুদূর প্রসারী প্রতিফলন দেখা গেছে বলে মনে করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী চীন সফরকে দেশের অর্থনীতি পুনরুত্থানের গেম চেঞ্জার হিসেবে দেখছেন এটেন বাংলার পরিচালক এবং ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত জানাচ্ছেন জেমস হাবিব।
প্রদর্শক ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মালয়েশিয়া চীন সফর ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা অতিথি সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আব্দুল আহমদ। ভূ রাজনীতিতে ভারসাম্যপূর্ণ একটা তিনি জানান, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের ফলে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে দেশটির শ্রমবাজার বাংলাদেশের জন্য আবারও মুক্ত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের ইতিবাচক আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দেশের সরকার প্রধানের গভীর বন্ধুত্ব এই সম্পর্ক আগামীতে দেশের অর্থনৈতিক ও পর্যটন খাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। শ্রমবাজারটা একটা সিন্ডিকেটের কবলিত ছিল। তো এই সমস্যাটা দীর্ঘদিন ধরে চলে আসছিল। তো এই সমস্যাটা এই সফরকালে উনি মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন এবং উনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই বিষয়টা সুরাহা করার বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। অনুষ্ঠানে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আব্দুল আহমেদ বলেন, বিগত সরকারের আমলে দেশের স্বার্থ উপেক্ষা করে বিশেষ করে ভারতের সাথে নানা চুক্তি করা হয়েছিল। তবে বর্তমান সরকারের অতীতে সেই ধারা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ নীতি অবিচল রয়েছে। সবার আগে বাংলাদেশ, এটাই বাংলাদেশের কূটনীতির মূল নীতি হলো এটা, যে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রধানমন্ত্রী চীন সফরকে দেশের অর্থনৈতিক পুনরুত্থানের গেম চেঞ্জার হিসাবে দেখছেন। এ সফরে মোংলা বন্দর উন্নয়ন এবং অর্থনৈতিক অঞ্চল বড় বিনিয়োগের পাশাপাশি মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের রূপরেখা তৈরি হয়েছে। মালয়েশিয়া সফর সেটি নিশ্চয়ই একটা আশা জায়গায় আমাদেরকে নিয়ে যাবে এবং অভূতপূর্বভাবে আমরা দেখেছি যে বাংলাদেশের জাতীয় সংসদে কোনো আলোচনায় সরকারি বিরোধী দল কিন্তু ঐক্যমতের জায়গাটা কিন্তু পৌঁছাতে পারেনি। সেখানে আমরা দেখেছি এই দুটি সফর নিয়ে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু তারা বলেছেন যে দেশের স্বার্থকে বিবেচনা করে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। চীনের সঙ্গে আমদানি রপ্তানি আরও বাড়বে বলে মনে করেন তিনি। কর্মসংস্থানের ক্ষেত্রে তৈরি হবে নতুন দিগন্ত। হাসান আহমেদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী এই সফরের মধ্য দিয়ে সব জটিলতার সমীকরণ পেরিয়ে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক মাধ্যমে সমৃদ্ধ অর্থনৈতিক স্বপ্ন দেখছে বাংলাদেশ। ডক্টর মাহাথির মোহাম্মদের সঙ্গে জেমস আমিন, এটিএন বাংলা, ঢাকা। এই যে রেস্ট হাউসটা 6 মাসের মধ্যে চীনের সহায়তায় সমীক্ষা শেষে তিস্তা প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। জাতীয় সংসদের অধিবেশনে রংপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রায়হান সিরাজির এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি আরও জানান, ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার। মন্ত্রী বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নদীর উজানে বাঁধ নির্মাণ সহ বিভিন্ন সীমাবদ্ধতায় শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কমে যায়। অন্যদিকে উজানে অতিবৃষ্টিতে আকস্মিক বন্যা ঘটে। বাজেট অধিবেশনে 6 দিনের বিরতির পর সংসদের মুলতবি অধিবেশনে আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি সেগুলো আইনি প্রক্রিয়ায় যাচাই বাছাইয়ের পর পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। এদিন এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর সাভারের জনসভায় ককটেল বিস্ফোরণ ও বিদ্যুৎ না থাকার বিষয়ে প্রশ্ন করেন। তিস্তা অববাহিকা, যেটি আমাদের উত্তরবঙ্গের জন্য দীর্ঘদিনের একটা স্বপ্ন, চায়না সরকারের আন্তরিকতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি যে আগামী 6 মাসের মধ্যে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হবে এবং ওই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন তা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণরূপে উদ্যোগ গ্রহণ করব। বর্তমান সরকার জোর করে নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং গাছের চারা বিতরণ শেষে তিনি এই মন্তব্য করেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সরকার এটা জোর করে ক্ষমতায় আসেনি, জনগণের প্রতি তার দায়িত্ববোধ আছে, জনগণের কাছে জবাবদিহিতা করে এই সরকার। কারণ
একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকার, বিএনপির এই সরকার ক্ষমতায় এসেছে। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে 11 দল। মঙ্গলবার গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন করে 11 দলীয় ঐক্য। এতে অংশ নেয় জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধারা। এ সময় 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রয়োজনে আরেকটি জুলাই বিপ্লব হবে। বিস্তারিত জানাচ্ছেন তহিদুর রহমান নিশান। মঙ্গলবার 11 দলীয় ঐক্যের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন করে 11 দলের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা। সরকার গঠনের যে ভোট, সেই ভোটটাকে যদি কার্যকর করা হয়, গণভোটের ভোটকে কেন কার্যকর করা হবে না, এটাই আমাদের প্রশ্নের জায়গা। এ সময় জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিলম্বে ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা। এরা আজকে সংসদের আমাদের সন্তানদের রক্তের উপর বসা যে কথাগুলো বলে, কিন্তু আমাদের এই জুলাই সনদের ব্যাপারে তারা কোনো কথা বলে না। কিন্তু আমাদের জুলাই সনদটা আমরা বাস্তবায়ন করতে চাই। মানববন্ধনে 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে। জনগণের মতকে উপেক্ষা করে চলবেন, এটা জনগণ হতে দিবে না বাংলাদেশে। প্রয়োজনে জুলাইয়ের গণভোটের রায় বাস্তবায়নের জন্য আরেকটি জুলাই বিপ্লব হবে। এ সময় গণরায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতি সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার। বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এর আগে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করেন 11 দলের প্রতিনিধি দল। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই নিয়ে কটূক্তি ফৌজদারি অপরাধ নয়, তবে এই ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, তুরাগ নদে আওয়ামী লীগের কর্মীদের মৃত্যুর ঘটনার তদন্ত করছে সরকার। দলটির বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম না চালানোর পরামর্শ দেন তিনি। সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণের তদন্ত চলছে বলেও জানান তথ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই নিয়ে বিভিন্ন জায়গায় চলছে অবমাননা। এটা নিয়ে ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এই ইস্যুতে শাওন, চিত্রনায়িকা মাহি, সাংবাদিক সোমা ইসলাম সহ 6 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করে একটি সংগঠন। সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা। তুরাগ নদে আওয়ামী লীগ কর্মীদের মৃত্যুর ঘটনায় দলটির নেতাকর্মীরা খুনের অভিযোগ করছেন। যদিও পুলিশ দাবি করছে পালাতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, ঘটনাটির তদন্ত চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ধৈর্য ধরবার পরামর্শ দেন তিনি। বলেন, ভারতে বসে ষড়যন্ত্রমূলক বক্তব্যের বিষয়ে খতিয়ে দেখছে সরকার। ওখানে কিছু মৃত্যু হয়েছে, খুবই আনএক্সপেক্টেড। আমরা প্রায় বলি যেটা হতে পারে না, এটা হওয়া উচিত না, কিন্তু আপনারা জানেন ঘটনাগুলো কিভাবে হয়েছে। সরকারের যে স্বাভাবিক কাজ, সরকার এগুলো তদন্ত করবে, এর সাথে কেউ জড়িত আছে কিনা। রাষ্ট্রের আইন যেন তারা মেনে চলেন। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুন। বিচারে যদি দেখা যায় যে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না, তাহলে তারা তাদের কর্মকাণ্ড করতে পারবেন। ইন্ডিয়াতে বসে তারা যে কাজটা করছেন, এটা মানে রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা এটা আগেও আমাদের সরকার থেকে কথা বলা হয়েছে, এটা বলা হবে। সোমবার সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় সরকারকে দায়ী করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ধরনের বক্তব্যকে রাজনৈতিক উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টির তদন্ত চলছে। সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে
জড়িত সেই তদন্ত করা, তাদেরকে ধরা। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। তিনি জানান আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হবে। বলেন ৭১-এ মানবতা বিরোধী অপরাধের বিচার বন্ধ হবার কারণ নেই। বন্ধ হওয়ার কোনো কারণ নেই, আমি তারপরে এই ব্যাপারটাতে খোঁজ নেব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আছে কিনা সেটা। অর্থ সংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আহত শহীদ পরিবারের পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা সহায়তা নিশ্চিতে ফাউন্ডেশনটি কাজ করলেও অর্থাভাবে সবকিছুই অচল হয়ে আছে। সহায়তার জন্য আবেদন করেও সাড়া পাচ্ছেন না অনেক আহত জুলাই যোদ্ধা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রক্তক্ষয়ী জুলাই গণ অভ্যুত্থান, রাজপথ জুড়ে গণমানুষের দাবি, দেশ সংস্কারের এক বুক স্বপ্ন নিয়ে আন্দোলনে জীবন দিয়েছেন অনেকে, আহত হয়েছেন হাজারো মানুষ। জুলাই শহীদ ও আহতদের সেই আত্মত্যাগকে সম্মান জানাতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে গণ অভ্যুত্থানের পর ১০ সেপ্টেম্বর গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দেয়াই ছিল ফাউন্ডেশনের মূল লক্ষ্য। কিন্তু মাত্র ২ বছর পূরণ না হতেই জুলাই আহতদের সহায়তা না করা সহ কার্যক্রম প্রায় বন্ধ ফাউন্ডেশনের। তারা আমাদের কাছে দরখাস্ত আহ্বান করছিল, কিন্তু এখানে কেউ টাকা পাইছে, কেউ পাই নাই। কয়জনে কি পাইছে, অনেকে দেখা যায় পায়ও নাই। ইনস্ট্রাকশন বা ওদের কথাবার্তা যারাই শুনছে ওদেরকেই ওরা একটা ফায়দা করার একটা সুযোগ করে দিছে। অনেক ভালো কিছু করার থাকলেও ফাউন্ডেশনের কাজ নিয়ে এখন হতাশ জুলাই যোদ্ধারা। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যারা আছে তারা আসলে ফান্ড ছাড়তেছে না, এটা একটা বড় ক্রাইসিস। তারা আসলে জুলাইটাকে ওন করে কিনা আমি জানি না। এই বিষয়গুলো যদি সমাধান না হয় তাহলে আসলে এই জুলাইয়ের যে স্পিডটা ছিল সেটা আসলে বৃথা যাবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অনেক ভালো কাজ করলেও বর্তমানে অর্থ সংকটে সবকিছুই স্থবির হয়ে পড়েছে বলে জানান সংগঠনের সিইও কামাল আকবর। 265 কোটি টাকা অনাদায়ী রয়ে গেছে, পাইনি আমরা। সেটার জন্য অনেকবার অফিসিয়ালি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, যাদের অর্থ মন্ত্রণালয় আমরা যোগাযোগ করেছি, চিঠি দিয়েছি, এখনও পাইনি। বাট এটা নতুন সরকার আসার পর আমাদের যেই নীতি নির্ধারণী মহল যেটা সংসদ, সেখানে এটা নিয়ে তোলা হয়েছে, অফিসিয়ালি আমরা চিঠিও পাঠিয়েছি। আমরা আশা করছি সমস্যাগুলো সমাধান হবে। ফাউন্ডেশনের অনেক ভালো কাজের বিষয়ও তুলে ধরেন তিনি। আমরা আপনার যেই সহায়তাগুলো দিয়েছি ওনাদের বেতন থেকে, সেগুলো কিন্তু একবার দেখেন জরুরি ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, হুইল চেয়ার, কমোডের জন্য আমরা করে দিয়েছি, MRI, CT স্ক্যান, ট্রমা হিলিং, মানসিক স্বাস্থ্যসেবা। তো এগুলো সব করেছে তো আমাদের কর্মীরা। তার 4.5 মাস বেতন বন্ধ। জুলাই গণ অভ্যুত্থান শুধু আন্দোলনের ইতিহাস নয়, গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। তাই জুলাইয়ের স্মৃতি ধরে রাখা, শহীদ ও আহতদের পাশে দাঁড়াতে এই ফাউন্ডেশন কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। এ কথা জানিয়েছেন জিয়াউর রহমান, ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীতে এক সেমিনারে তিনি আরও বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার, যাতে চিকিৎসা বিল পরিশোধ করতে গিয়ে কাউকে ক্ষতিগ্রস্ত হতে না হয়। স্বাস্থ্য খাতে এবারে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতের মতো সরকারিভাবেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী সেশনে যোগ দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা সহ বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, সীমিত সম্পদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ নয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব শ্রেণীর মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা মাথায় রেখে বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। We are trying our best to achieve the best entrepreneurship in the medical sector. We are a large number of population. It is very difficult, but our entrepreneurship has reached up to the remote village. We are not very expert, but nowadays in our country, bone marrow transplantation is going on. The elected government has to deliver what we have promised. And healthcare is one thing we have promised to our people.
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নিতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। We face a new generation of health challenges. Non-communicable diseases are rising. Our population is aging. Climate change is creating new risks. And urbanization is changing the way people live, work, and seek care. These challenges are complex, and they cannot be solved by one institution or one sector alone. They require new ways of thinking, new partnerships. বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয় উল্লেখ করে তিনি বলেন, এই ব্যয় বহন করতে গিয়ে মানুষ আরো দরিদ্র হচ্ছে। We endeavor health for all, ensure universal health coverage, and deliver health care to every citizen with dignity and respect, so that no one is ruined paying medical bills and quality care reaches everyone's doorstep. ডাক্তার লরা রাইকেনবার্গের সভাপতিত্বে কর্মশালায় স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা বিশেষজ্ঞ, বিদেশি দূতাবাসের কর্মকর্তা ও চিকিৎসকরা অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিমা খাতে সঠিক আইন এবং নীতিমালার অভাব রয়েছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৪২ বছর পূর্তি অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বিমা খাতে জনগণের আস্থা ফেরাতে আইনি কাঠামোর মধ্যে পরিচালনায় বিমা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান মন্ত্রী। এ ধরনের একটা অর্থনৈতিক একটা প্রোডাক্ট সঠিকভাবে পৌঁছে দেওয়ার পূর্ণাঙ্গ নীতিমালা এবং বিধিমালা আছে বলে আমার কাছে মনে হয়নি। আজকের এই সময়টাকে সঠিক সময় মনে করি যে আপনাদের এই সেক্টরের সমস্ত সমস্যাগুলিকে সুনির্দিষ্টভাবে আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের কাছে যত দ্রুত সম্ভব তুলে ধরা দরকার। আধুনিক চিকিৎসা প্রযুক্তির কল্যাণে এবার পৃথিবীর সব শব্দ শুনতে পাবে বাংলাদেশের 7 বছর বয়সী এক শিশু। কলকাতার CMRICK বিড়লা হাসপাতালে এক জটিল এবং বিরল বোন কন্ডাকশন ইমপ্ল্যান্ট অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির শ্রবণ শক্তি ফিরিয়ে আনার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বিশেষ পদ্ধতিতে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির মাথার খুলির হাড়ে গত সপ্তাহে একটি চৌম্বকীয় ডিভাইস বসানো হয়েছে, যা শব্দ তরঙ্গ সরাসরি অন্তঃকর্ণে পৌঁছে দেবে। আগামী 3 সপ্তাহ পর তার কানের বাইরে মূল সাউন্ড প্রসেসরটি বসানো হবে। চিকিৎসকদের আশা, বাইরের ইউনিটটি যুক্ত করার পর শিশুটি স্বাভাবিকভাবে শুনতে পাবে। রাজধানীতে আধুনিক ক্লিন কেয়ার ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুস সালাম। নগরবাসীকে আধুনিক সেবা দিতে ক্লিন কেয়ার অ্যাপস তৈরি করেছে ডিএসসিসি, যার মাধ্যমে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ সমস্যা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন তিনি। ক্লিন কেয়ার অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সেবাকে সনাতন পদ্ধতি থেকে বের করে আধুনিকায়ন করা সময়ের দাবি। আজ আমরা আমাদের বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের এক নতুন যুগে নিয়ে যাচ্ছি। এবার অর্থ সংবাদ। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা দিয়ে রোগীদের আস্থায় আনতে পেরেছিল মগবাজার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। সরকারি নির্দেশে হাসপাতালে কার্যক্রম বন্ধ থাকলেও এখনও ভিড় করছেন শত শত রোগী। তাদেরকে নিজস্ব অ্যাম্বুলেন্সে বিনামূল্যে জুরাইন এবং কেরানীগঞ্জে আদ্দিন হাসপাতালের অন্য শাখায় নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তারা জানান, এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে আপিল করা হয়েছে। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। মিরপুরের বাসিন্দা ফারজানা আক্তার একটু দূরে হলেও স্বল্প খরচে মানসম্মত সেবা পেতে 2 বছর আগে মগবাজার আদ্দিন হাসপাতালে প্রথম সিজারিয়ান বেবির জন্ম দেন তিনি। অভিজ্ঞতা সন্তোষজনক হওয়ায় দ্বিতীয় সন্তানও এখানেই জন্ম দিতে চান 8 মাসের অন্তঃসত্ত্বা এই মা। হাসপাতালটি বন্ধ থাকায় হতাশ তিনি।
আমরা অন্য হসপিটালও 3-4টা দেখছি, কিন্তু ওরকম আস্থাজনক কোনো ভরসা পাই নাই। এজন্য অন্য শাখায় আমাদের পাঠাবে বলছে এখান থেকে, এই জন্য আসা। তো সরকারের কাছে আবেদন যেন এই হসপিটাল তাড়াতাড়ি খুলে দেয়, যাতে আমাদের জন্য সুবিধা। ফারজানার মতো অনেক রোগী ভিড় করছেন হাসপাতালের সামনে। তাদেরকে নিজস্ব অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে আদ্দিন হাসপাতালের অন্য শাখায়। এক সময় এই হাসপাতালের বহির্বিভাগে দৈনিক চিকিৎসা নিতেন 2000-এর বেশি রোগী, ভর্তি হতেন 150-র মতো। অনেক দূর না, কিন্তু এত কষ্ট করে তো ওইখানে যাওয়া সম্ভব না। এখানে সেবা তো অনেক ভালো। টিউমার ছিল বলে পায়খানা রাস্তার উপরে, যে খরচ থেকে আমি এখানে হয়েছে, অন্য জায়গায় আমি ক্লিনিকে মেডিকেলে করলে এর থেকে ডাবল হতো। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনা মেনে এরই মধ্যে সংস্কার কাজ প্রায় শেষ করেছে তারা। সরিয়ে নেওয়া হয়েছে বেকারি। বুয়েটের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সব ওয়ার্ডে নিশ্চিত করা হচ্ছে ভেন্টিলেশন। 700 বেডের হসপিটাল, কখনো বেড খালি থাকে না আমাদের। এর ভিতরে আমাদের প্রায় 40% রোগী থাকে প্রায় অসহায় গরিব, যাদেরকে আমরা বিভিন্নভাবে সাপোর্ট করে হেল্প করে থাকি। এবং অপারেশন চার্জগুলো অন্য জায়গার চেয়ে অর্ধেক মূল্য। 250 টাকা ডায়ালিসিস করা হয়। এই সংখ্যাটা প্রায় 11,000 প্লাস। ভুল মানুষের হবে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, তার সমাধান এনে সেটাকে ক্লোজ করে দেয় এবং এটাকে অ্যাড্রেস করে যে সমাধান করা যায় দ্রুত এবং সেটা চালু করে দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাবো। একসময় এই আল্ট্রারুমের সামনে শত শত রোগীর ভিড় ছিল, এখন কেবলই নীরবতা। 2500 মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া প্রতিষ্ঠানটি অবিলম্বে খুলে দেওয়ার দাবি রোগী ও স্বজনদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ পবিত্র শহর কোমে পৌঁছেছে। সকাল থেকে সেখানে লাখো শোকাহত মানুষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। পায়ে হেঁটে এবং অনেকে যানবাহনে করে শোকযাত্রায় যোগ দেন। তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকার পাশাপাশি লাল পতাকা। আগামী 9 জুলাই উত্তর পূর্ব ইরানের মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ কোম নগরীতে পৌঁছেছে। স্থানীয় সময় মঙ্গলবার নির্ধারিত সূচি অনুযায়ী সেখানে শোক মিছিলে অংশ নিতে সমবেত হন লাখ লাখ শোকার্ত মানুষ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত এই শহরে খামেনির মরদেহ বহনকারী একটি হেলিকপ্টার অবতরণ করে। সোমবার বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কমে আসতে শুরু করেন। ভোরের আগেই জামকারান মসজিদের প্রাঙ্গণ ও নামাজের স্থান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আমরা এখানে আমাদের শহীদ নেতাকে বলতে এসেছি যে তাঁর রক্ত বৃথা যাবে না। আমরা তাঁর প্রতি আমাদের আনুগত্য পুনর্ব্যক্ত করতে এখানে এসেছি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানকে বিভক্ত করা, কিন্তু আমাদের নেতা সেই বিভাজন রুখে দিয়েছেন। ইরানবাসী তার এই অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এখানে এসেছেন। তবে শেষ বিদায়ের অনুষ্ঠানে খামেনির অন্য 3 ছেলে উপস্থিত থাকলেও মোস্তফা খামেনিকে দেখা যায়নি। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির বর্তমান সুপ্রিম লিডারকে একবারও জনসম্মুখে দেখা যায়নি। আগামী 9 জুলাই উত্তর পূর্ব ইরানের মাশহাদে জন্মশহরে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। আশিকুর রহমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। মহাতারকাদের বিদায় মিছিলে অগ্নিপরীক্ষায় মেসি, রাত 10টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। চোখের জলে বিশ্বকাপের মঞ্চ ছাড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো, বাদ পড়ল যুক্তরাষ্ট্র। মানিকগঞ্জে গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী জানালেন, সেনাবাহিনীর ওপর জনগণের গভীর আস্থা আছে। জাতীয় সংকটে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান। 2 বছর পর আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হল মালয়েশিয়ার শ্রম বাজার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। খুব শীঘ্রই কর্মী পাঠানোর সিদ্ধান্ত, মার্কিন রাষ্ট্রদূতের সাথে বাণিজ্য নিয়ে বৈঠক। চীনের সহায়তায় 6 মাসের মধ্যে তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শুরু, সংসদে পানি সম্পদ মন্ত্রী। ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার। সংবিধান সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে স্পিকারের কাছে 11 দলীয় ঐক্যের স্মারকলিপি। গণভোটের রায় বাস্তবায়নে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি।
এবং জুলাই নিয়ে কটূক্তি ফৌজদারি অপরাধ নয়, ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগকে কার্যক্রম না চালানোর পরামর্শ। অর্থ সংকটে প্রায় স্থবির জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।